হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওতে আমরা বোরের মডেলের অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের যে লাস্ট দুটো ভিডিও ছিল সেখানে আমরা বোরের মডেল সম্পর্কে শিখেছিলাম এবং ডিপ ব্রগলির প্রকল্প থেকে কি করে আমরা বোরের মডেল প্রতিষ্ঠা করতে পারি সেটাও আমরা অলরেডি শিখে গেছি, তাই তো? এবার আজকের এই ভিডিওতে আমরা বোরের যে মডেল অর্থাৎ বোরের যে কন্ডিশন ছিল সেটা ইউজ করে নিয়ে আমরা কি কি বের করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকের এই ভিডিওটিকে তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখবে। যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে সেটাই কিন্তু অবশ্যই লাইক করবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো হলো অ্যাপ্লিকেশন অফ বোরস অ্যাটমিক মডেল, তাই তো? বোরের যে অ্যাটমিক মডেল আছে সেই বোরের অ্যাটমিক মডেলের যে অ্যাপ্লিকেশন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবার দেখো, আমাদের যে রাদারফোর্ডের মডেল ছিল সেখান থেকে আমরা কি জেনেছিলাম যে আমাদের যে কুলম্বীয় আকর্ষণ বল সেটা কি করে ইলেকট্রনগুলোকে কক্ষপথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল যোগান দেয়, তাই তো? আর সেখান থেকে আমরা কি লিখেছিলাম? সেখান থেকে আমরা লিখেছিলাম যে এম ভিএন স্কোয়ার বাই আর এন স্কোয়ার, তাই তো? এটাই এম ভি স্কোয়ার বাই আর এন, তাই তো? এটা হচ্ছে আমাদের অভিকেন্দ্র বল। এবার এই অভিকেন্দ্র বল সেটা ইকুয়াল টু আমাদের কত ছিল? সেটাই ইকুয়াল টু আমাদের ছিল 1/4 এপসাইলন নট ইন্টু জেড ই স্কোয়ার বাই আর এন স্কোয়ার, তাই তো? এটা ছিল হচ্ছে আমাদের এই রাদারফোর্ডের মডেল থেকে আমরা এই ইকুয়েশনটি লিখতে পেরেছিলাম, যেখানে এই যে আর এন কি? আর এন হলো আমাদের যে এই কক্ষপথ আছে সেই কক্ষপথের ব্যাসার্ধ। কিন্তু সেখান থেকে কিন্তু আমরা কক্ষপথের ব্যাসার্ধটিকে এক্স্যাক্টলি বের করতে পারিনি। এবং বের করতে না পারার কারণ কি ছিল? বের করতে না পারার কারণ ছিল এই যে ভিএন স্কোয়ার, অর্থাৎ আমাদের যে ইলেকট্রনটি ঘুরছে সেই ইলেকট্রনের গতিবেগ সম্পর্কে আমাদের কোনো কিছু জানা ছিল না, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি লিখেছিলাম? দেখো, এখান থেকে আমরা লিখেছিলাম এখানে একটি আর এন আছে, এখানে আর এন স্কোয়ার আছে। আমরা যদি একটি আর এন কাটা দিয়ে দিই তাহলে এখানে শুধু আর এন থাকবে। তাহলে এখান থেকে আমরা সাপোজ যদি আর এন ইকুয়াল টু লিখতে চাই তাহলে আর এন ইকুয়াল টু কত আসবে? এটা আসবে 1/4 এপসাইলন নট ইন্টু জেড ই স্কোয়ার বাই এম ভিএন স্কোয়ার, তাই তো? এবার দেখো, এখানে এই যে জেড কি? জেড হলো আমাদের পরমাণুটির পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ এর মধ্যে কতগুলো প্রোটন প্রেজেন্ট, তাই তো? ই হচ্ছে একটি ইলেকট্রনের আধান, আর এম হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর, এবং ভিএন হলো আমাদের ইলেকট্রনের বেগ। এবার এই যে আমাদের ইলেকট্রনের বেগ সেটা আমরা কোথা থেকে বের করতে পারি? সেটা কিন্তু আমরা বের করতে পারি এই বোরের মডেল থেকে। কারণ বোরের মডেলে আমরা কি শিখেছি? বোরের মডেলে আমরা শিখেছি যে আমাদের যে ইলেকট্রনগুলো সেগুলো এমন কক্ষপথেই ঘুরতে পারবে যেই ক্ষেত্রে তাদের কৌণিক ভরবেগ সেটা কি হবে? NH/2π এর সাথে সমান হবে, তাই তো? তাহলে আমরা বোরের মডেল থেকে কি জানি? আমরা জানি এম হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর, তারপর হচ্ছে ইলেকট্রনের বেগ, সেটাকে আমরা বলছি ভিএন, এবং সেই পার্টিকুলার কক্ষপথের ব্যাসার্ধ সেটাকে আমরা বলছি আর এন। তাহলে আমরা কি জানি? এম ভিএন আর এন সেটা ইকুয়াল টু কত হবে? NH/2π, তাই তো? এবার দেখো, এখানে আমাদের কি প্রয়োজন? এখান থেকে যদি আমরা ভিএন এর ভ্যালুটি বের করে নিতাম এবং সেটা যদি আমরা এখানে পুট করতে পারতাম তাহলে আমাদের এই আর এন এর ভ্যালু বেরিয়ে যেত। তাহলে সেটাই আমরা করব। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ভিএন সেটা ইকুয়াল টু কত আসবে? দেখো, ভিএন ইকুয়াল টু আমাদের চলে আসবে NH/2π ইন্টু 1/m আর এন, তাই তো? এখান থেকে কত আসছে? এম আর এন, এটা আমাদের চলে আসবে হচ্ছে ভিএন এর ভ্যালু। এবার এই যে ভিএন এর ভ্যালুটি সেটা যদি আমরা এখানে পুট করি তাহলে দেখো আমরা এই আর এনটিকে ক্যালকুলেট করতে পারবো। তাহলে কিভাবে ক্যালকুলেট করছি তোমরা একবার বোঝার চেষ্টা করো। আচ্ছা দেখো, এখানে আমাদের যে ভিএন আছে তার মধ্যেও আবার আমাদের আর এন প্রেজেন্ট। তাহলে এই বিষয়গুলোকে আমরা ক্যালকুলেট করার চেষ্টা করবো, কিন্তু আমরা এখানে বেসিক্যালি কি করছি? আমরা যদি ভিএন এর ভ্যালু আর এন দিয়ে পুট করে দিই তাহলে এই যে টোটাল টার্মটি সেখানে শুধু আর এনই প্রেজেন্ট থাকবে, তাহলে সেটা ক্যালকুলেট করে আমরা আর এন করতে পারবো। কিন্তু যখন আর এন আর ভিএন দুটাই প্রেজেন্ট আছে তখন তো সেটা আমরা করতে পারছি না। তাহলে এই জন্যই আমরা কি করব? এখান থেকে ভিএন এর ভ্যালুটিকে উঠিয়ে নিয়ে আমরা এখানে পুট করে দেবো। তাহলে যদি আমরা এই বিষয়টি করি তাহলে কি আসবে? দেখো, এখানে এটা থাকছে বা আর এন সেটা ইকুয়াল টু হলো 1/4 এপসাইলন নট ইন্টু জেড ই স্কোয়ার বাই এম। এবার দেখো, এখানে কি আছে? আমাদের বেসিক্যালি নিচে ভিএন স্কোয়ার আছে, তাই তো? এখানে ভিএন ইকুয়াল টু এটা, তাহলে আমরা ভিএন স্কোয়ার কত লিখতে পারবো? ভিএন স্কোয়ার সেটা ইকুয়াল টু হয়ে যাবে এন স্কোয়ার এইচ স্কোয়ার 4π স্কোয়ার ইন্টু 1/m স্কোয়ার আর এন স্কোয়ার, কারেক্ট?
এবার আমরা যদি এখানে তো আছে ভিএন স্কোয়ার নিচে আছে, তার মানে এখানে ভিএন স্কোয়ার ভ্যালু এটা, আমরা যদি 1/vn স্কোয়ার লিখতে চাই তাহলে এই টোটাল ভ্যালুটিকে আমরা উল্টে দেবো। তাহলে উল্টে দিলে আমরা এখানে কি লিখবো, এখানে আমরা লিখবো 4 স্কোয়ার m স্কোয়ার rn স্কোয়ার বাই নিচে কত আসবে, নিচে আসবে n স্কোয়ার h স্কোয়ার, তাই তো? তাহলে এই বিষয়টি আমাদের চলে আসবে, এটা হলো h আর এটা হলো n। এবার দেখো কি হচ্ছে, তাহলে আমাদের এটা হচ্ছে m স্কোয়ার, হ্যাঁ মানে এটা হচ্ছে m স্কোয়ার। এবার দেখো এখানে আছে একটি rn, এখানে আছে rn স্কোয়ার, আমরা যদি কাটা দিই বোথ সাইড থেকে তাহলে এখানে শুধুমাত্র একটি rn থাকবে, এটা আমরা বুঝলাম। এবার দেখো নেক্সট কি হচ্ছে, এখান থেকে আমাদের 4 কাটা যাবে, 4 কাটা যাবে, এখানে পাই আছে, এখানে পাই স্কোয়ার আছে, তাহলে একটা কাটা চলে যাবে। আর কি কাটা যাবে, এখানে আছে এম স্কোয়ার, এখানে আছে এম, তাহলে একটা এম কাটা যাবে, তাহলে আমাদের অনেক কিছুই কাটা যাচ্ছে, তাই তো? তাহলে আমরা এক এক করে লেখার চেষ্টা করি। তাহলে সাপোজ যদি আমরা rn এর ভ্যালু লিখি, তাহলে এখানে আমাদের একটি rn থাকছে, তাহলে সেই rn সেটা ইকুয়াল টু কত হবে, দেখো এখানে নিচে কি কি কাটা যাচ্ছে, আমাদের 4 কাটা যাবে, লেখার দরকার নেই। আমাদের কি n কোথাও কাটা যাবে না, n কোথাও কাটা যাচ্ছে না, তাহলে আমরা উপরে লিখে দিচ্ছি n স্কোয়ার। h কোথাও কাটা যাবে না, এইচও যাবে না, তাহলে এখানে আসছে আমাদের h স্কোয়ার। আর এখান থেকে একটা এম আছে, এখানে এম স্কোয়ার আছে, তার মানে নিচের এমটি কাটা চলে যাবে, তাই তো? পাই কাটা যাচ্ছে, হ্যাঁ এই পাইটিও কাটা যাচ্ছে, কিন্তু এপসাইলন নট সেটা কাটা যাচ্ছে না, তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট বাই কত আসবে, বাই আসবে দেখো আমাদের জেড ই স্কোয়ার, আর কত, এখানে আমাদের একটি পাই থাকবে, তাহলে একটি পাই, এখানে আমাদের একটি এম থাকবে, তাহলে এই হচ্ছে আমাদের rn এর ভ্যালু। তাহলে সব কাটা চলে গিয়ে আমাদের যে rn ইকুয়াল টু কত চলে আসলো, এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট বাই জেড ই স্কোয়ার পাই এম। এবার দেখো আমরা কি, আমাদের এইখানে এন মানে কি, কত নাম্বার কক্ষপথ সেটার ভ্যালু আমরা জানবো। এইচ হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, সেটার ভ্যালু আমরা জানি। এপসাইলন নট হলো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, সেটার ভ্যালুও আমরা জানি। জেড কি, জেড হলো আমরা যেই পার্টিকুলার পরমাণুটি নিচ্ছি তার পরমাণু ক্রমাঙ্ক, তাহলে এটা তো আমরা জানবই। ই হলো একটি ইলেকট্রনের আধান, সেটা আমরা জানি। পাইয়ের ভ্যালুও সবার জানা, এবং এম হচ্ছে ইলেকট্রনের ভর, তাহলে এখানে সবগুলো রাশি কিন্তু আমরা জানি। তাহলে সবগুলো রাশি যেহেতু আমরা জানি, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো, এখান থেকে আমরা rn এর ভ্যালুটি সেটা বের করে নিতে পারবো। তাহলে সাপোজ আমরা rn তো বের করে নিলাম, এবার এই যে আমাদের ইকুয়েশনটি আছে এখানে যদি আমরা rn এর ভ্যালুটি বের করে নিয়ে রেখে দিই, তাহলে সেই ক্ষেত্রে কি, সেক্ষেত্রে আমরা vnও ক্যালকুলেট করতে পারবো। তাহলে এইভাবেই কিন্তু আমরা বোরের অ্যাটমিক মডেলকে ইউজ করে নিয়ে কোনো একটা পার্টিকুলার কক্ষপথের মধ্যে আমাদের যে সেই কক্ষপথের ব্যাসার্ধ এবং সেই কক্ষপথে ইলেকট্রনটির গতিবেগ কত, দুটা বিষয়ই ক্যালকুলেট করতে পারবো। তাহলে এটা আমরা কি দেখলাম, এটা আমরা দেখলাম বোরের অ্যাটমিক মডেলের ফার্স্ট অ্যাপ্লিকেশন। এবার এই যে বোরের অ্যাটমিক মডেল আছে সেটাকে আমরা আরেকটা অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করতে পারি। তাহলে এই যে বোরের মডেল সেটাকে আমরা আর কি অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করব। এবার এটাকে আমরা ইউজ করব কোনো একটি কক্ষপথে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের মোট শক্তি বের করার জন্য আমরা এই যে বোরের অ্যাটমিক মডেল সেটাকে ব্যবহার করব। তাহলে সাপোজ ধরো আমরা এই বিষয়গুলো মুছে দিচ্ছি, জাস্ট আমরা এই ভ্যালুগুলো লিখে রাখছি, আমাদের rn এর ভ্যালু কত এবং vn এর ভ্যালু কত সেগুলো আমরা লিখে রাখছি। তাহলে এগুলো আমরা মুছে দিই, তাহলে আমরা rn এর ভ্যালুটিকে কপি করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে rn এর ভ্যালু কত আছে, দেখো আমাদের rn সেটা ইকুয়াল টু কত, সেটা ইকুয়াল টু হচ্ছে আমাদের এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট বাই, আমরা এটাকে কি লিখতে পারি, জেড ই স্কোয়ার পাই এম, তাই তো? এটা হচ্ছে আমাদের rn এর ভ্যালু। এবং vn এর ভ্যালু কত সেটাও আমরা একবার লিখে রাখি, vn সেটা ইকুয়াল টু হলো এন এইচ বাই 2 পাই ইন্টু 1/m rn, তাই তো? তাহলে এটা হলো আমাদের vn এর ভ্যালু। এবার দেখো তাহলে আমরা কি বের করব, আমরা একটি ইলেকট্রনের শক্তি বের করতে চাই। এবার কোনো একটি কক্ষপথের মধ্যে একটি ইলেকট্রন যখন প্রেজেন্ট থাকবে, সেই ইলেকট্রনে কি থাকবে, তার একটি পার্টিকুলার গতিশক্তি থাকবে এবং তার একটি পার্টিকুলার স্থিতিশক্তি থাকবে, তাই তো? তাহলে এই দুটা বিষয়ই আমাদের ক্যালকুলেট করতে হবে। তারপর তাদের যদি আমরা লব্ধি নিয়ে নিই, বা আমরা বলতে পারি যে আমাদের যে গতিশক্তি এবং স্থিতিশক্তি তাদের যদি আমরা সমষ্টি নিই, তাহলে সেটাই আমরা কি বলতে পারবো, সেই ইলেকট্রনটির মোট শক্তি। তাহলে সেটা আমাদের কি করে করা হচ্ছে, ফার্স্টে চলো আমরা কাইনেটিক এনার্জি, আমাদের ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কত হবে সেটা ফার্স্টে ক্যালকুলেট করি। তাহলে কাইনেটিক এনার্জি আমরা কি জানি, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি সেটা হবে 12 mv স্কোয়ার। এবার কোনো একটি পার্টিকুলার কক্ষপথে যখন থাকবে সেটা যদি n নাম্বার কক্ষপথ হয়, সেই ক্ষেত্রে গতিবেগ কত হবে, vn। তাহলে এই যে কাইনেটিক এনার্জি সেটা ইকুয়াল টু আমরা কত বলতে পারি, 12m, ইলেকট্রনের ভর তো যে কোনো কক্ষপথে থাকুক সেমই হবে, তাহলে 12m vn এর স্কোয়ার, তাই তো?
এবার দেখো বিষয়টি কি হচ্ছে, আমরা রাদারফোর্ডের মডেল থেকে কি পেয়েছিলাম যে আমাদের যে ইলেকট্রনের ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সেটা হলো mvn²/rn, সেটা কে দেয়, সেটা দেয় হচ্ছে আমাদের কুলম্বীয় আকর্ষণ বল, তাই তো। এবার সেটা কত, সেটা হচ্ছে 1/4πε0 ইন্টু z² কারেক্ট। তাহলে এখান থেকে আমরা যদি mvn² এটার ভ্যালু বের করতে চাই তাহলে সেটা কত আসবে, দেখো এখান থেকে জাস্ট rnটি যদি আমরা কাটা দিই তাহলে এখানে একটি rn থাকবে, তাহলে আমাদের যে mvn² সেটার ভ্যালু কত আসছে 1/4πε0 z²/rn। তাহলে এটা ইকুয়াল টু আমাদের কত হয়ে যাবে, এটা ইকুয়াল টু হয়ে যাবে আমাদের হাফ ইন্টু mvn² সেটার ভ্যালু আমরা এখানে পুট করছি ইন্টু 1/4πε0 ইন্টু z²/rn। তাহলে এটা কি আসলো, এটা আসলো আমাদের একটি ইলেকট্রনের গতিশক্তি। এবার আমরা কি বের করব, একটি ইলেকট্রনের স্থিতিশক্তি। এবার তাহলে আমরা কি বের করব, একটি ইলেকট্রনের স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। এবার স্থিতিশক্তি কি করে নির্ণয় করতে হয়, আমরা জানি কোনো একটি আধানের ক্ষেত্রে স্থিতিশক্তির মান কি হয়, যে সেই বিন্দুতে বিভব এবং সেই আধানের মানের গুণফল, তাই তো। তাহলে এই ক্ষেত্রে ধরে নাও আমাদের কোনো একটি ইলেকট্রন আছে, সেটা এই একটি কক্ষপথে আবর্তন করছে এবং এখানে আমাদের নিউক্লিয়াস আছে। তাহলে আমরা যদি এই ইলেকট্রনটির স্থিতিশক্তি বের করতে চাই, আমাদের কি এই বিন্দুতে বিভবের মান প্রয়োজন এবং সেই বিভবটি কার জন্য সৃষ্টি হবে, সেটা সৃষ্টি হবে নিউক্লিয়াসের জন্য। তাহলে নিউক্লিয়াসের আধান কত, নিউক্লিয়াসের আধান তো আমরা জানি জেড ই, তাই তো, কারণ জেড সংখ্যক প্রোটন আছে, একটি প্রোটনের আধান হলো ই, তাহলে মোট আধান কত জেড ই। তাহলে এবার দেখো, তাহলে এবার এই যে ব্যাসার্ধ সেটা যদি আর এন হয় তাহলে এই বিন্দুতে আমাদের যে বিভব হবে সেটা আমরা কত বলতে পারি, সেটা আমরা বিভব চ্যাপ্টারে অলরেডি শিখেছি যে বিভব কত হয়ে যাবে, কোনো একটি বিন্দুতে কোনো একটি আধানের জন্য বিভব কত হয়, সেটা হয় 1/4πε0 ইন্টু আধানের মান কত, সেটা হচ্ছে জেড ই, আর দূরত্ব কত, দূরত্ব হচ্ছে আর এন। তাহলে এটা হয়ে যাবে আমাদের বিভবের মান। এবার এই বিভবের মানকে যদি আমরা ইলেকট্রনের আধান দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেই ক্ষেত্রে কি আমরা ইলেকট্রনের স্থিতিশক্তি পেয়ে যাব। তাহলে এই যে ইলেকট্রনের স্থিতিশক্তি সেটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, সেটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/4πε0 ইন্টু ZE/RN। এটা তো হয়ে গেল আমাদের বিভব। বিভবকে কি দিয়ে মাল্টিপ্লাই করব, ইলেকট্রনের আধান দিয়ে, তাই তো। ইলেকট্রনের আধান কত, সেটা হচ্ছে নেগেটিভ ই। তাহলে আমাদের যে মাইনাস সেটা আমরা সামনে লিখে দিচ্ছি, আর আমরা কি করছি এখানে ই দিয়ে যদি গুণ করি তাহলে এটা ই স্কোয়ার হয়ে যাবে। এবার দেখো তাহলে আমরা কি বলতে পারি, আমরা এখানে কি পেয়ে গেছি, ইলেকট্রনের গতিশক্তি পেয়ে গেছি এবং ইলেকট্রনের স্থিতিশক্তি পেয়ে গেছি। আচ্ছা এই বিষয়টি মুছে দিই। এবার যদি আমরা এই ইলেকট্রনের গতিশক্তি এবং স্থিতিশক্তি এদেরকে যোগ করি তাহলে আমরা কি ইলেকট্রনের মোট শক্তি পেয়ে যাব। তাহলে ইলেকট্রনের যে মোট শক্তি সেটা কত আসবে, সেটাকে ধরো আমরা বলছি টিই। টিই মানে কি টোটাল এনার্জি, তাই তো। তাহলে ইলেকট্রনের যে টোটাল শক্তি সেটা আসবে আমাদের কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এবার দেখো কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জিকে ভালো করে লক্ষ্য করো, এখানে যে রাশিটি সেম রাশিটি এখানে আছে না, ঠিক দেখো এখানেও আছে 1/4πε0 ZE²/RN, এখানেও হচ্ছে 1/4πε0 ZE²/RN। তার মানে দুটো সেম রাশি আছে। কিন্তু এখানে দেখো এখানে সামনে একটি হাফ আছে, তার মানে কি এখানে যেই ভ্যালুটি আছে তার অর্ধেক ভ্যালু এখানে আছে। এবার এটা হলো নেগেটিভ আর এটা পজিটিভ। তাহলে সাপোজ আমাদের কিরকম আছে -1 প্লাস হাফ, তাহলে এটা ইকুয়াল টু করলে কত আসবে, আমাদের -1/2 আসবে। তাহলে এই দুটোকে যখন আমরা যোগ করব তখন আমরা বেসিক্যালি কি বলতে পারি, আমাদের এই যে এই ভ্যালুটি তার হাফ ভ্যালু চলে আসবে এবং সেটা কিরকম হবে, সেটা নেগেটিভ হবে, তাই তো। তাহলে আমাদের টোটাল এনার্জি সেটা হবে -1/2 ইন্টু 1/4πε0 ইন্টু ZE²/RN। তাহলে এই যে ভ্যালুটি পেলাম এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটি ইলেকট্রনের টোটাল এনার্জি। তাহলে আমাদের আজকের এই ভিডিওতে আমরা কি করলাম, বোরের যে অ্যাটমিক মডেল তার অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করলাম। এখানে আমরা কোনো একটি পার্টিকুলার কক্ষপথের যে ব্যাসার্ধ RN সেটা নির্ণয় করলাম, সেটা ইউজ করে নিয়ে আমরা কি করতে পারি, সেই কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ VN সেটাও ক্যালকুলেট করতে পারবো। আর এখান থেকে আমরা কোনো একটি পার্টিকুলার কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি কত হচ্ছে সেটা যেরকম ক্যালকুলেট করা শিখলাম, সাথে যদি আমরা স্থিতিশক্তি গতিশক্তি এগুলো আলাদা করে ক্যালকুলেট করতে চাই সেটাও কিন্তু এখান থেকে শিখে গেলাম। এখানে যদি তোমাদের কোনো রকমের ডাউট থাকে সেটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং এইরকম অন্যান্য ভিডিওস দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।